বন্ধুগণ স্বাগত। ডিসক্লেমার, আমি যে সমস্ত জিওপলিটিক্সের খবরগুলো এখানে আলোচনা করি সেগুলো তো মূলত বিভিন্ন ওপেন সোর্স নিউজ আউটলেটস থেকে পাওয়া এবং এগুলো বেসিক্যালি এডুকেশনাল পারপাস। আজ জিওপলিটিক্সের যে খবরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের বাইরের দেশ মায়ানমার। এই মায়ানমার একটা দীর্ঘদিন যাবৎ খুব গৃহযুদ্ধ চলছে। তো এর মধ্যে গৃহযুদ্ধের মাঝেই গতকাল সেখানে একটা ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনাটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। তো ঘটনাটা কি ঘটেছে? ঘটনা হচ্ছে গতকাল এখানে একটা শহরের কাছাকাছি একটা গ্রামে সেখানে একটা বিমান হামলা হয়েছে, বিমানে করে বোম বর্ষণ করা হয়েছে। তো এই যে বিমান হামলাটা হয়েছে এটা মায়ানমারের সাংঘাই শহরের লিনতালু গ্রামে, সাংঘাই শহরের লিংতালু গ্রামে। এবং এই গ্রামটা হচ্ছে সাংঘাই শহর থেকে কিছু না মাত্র 5 কিলোমিটার দূরে। এবং এই যে বিমান হামলাটা হয়েছে, এই বিমান হামলাটা হয়েছে এবং সেখানে যখন একটা বৌদ্ধ মঠে অনেক প্রায় 150 জন মতো যে শরণার্থী তারা ওখানে উপস্থিত ছিল এবং সেখানে আশ্রয় নিয়েছিল। তো এই যে বিমান হামলায় বেশ কয়েকজন মারা গেছে, বলা হচ্ছে 23 জন বিমান হামলাতে মারা গেছে এবং এই 23 জনের মধ্যে বেশ কিছুজন শিশুও ছিল এবং কম বেশি করে নাকি 150 জন মানুষ এই হামলাতে জখম হয়েছে এবং সেই বৌদ্ধ মঠটার বিল্ডিংটা ভেঙে গেছে, চারদিকে গুঁড়ো হয়ে আছে। এই সমস্ত ছবি এবং এই সমস্ত ভিডিও সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়াতে মূলত কিন্তু চারিদিকে প্রচার হয়ে গেছে। তা আমি এই খবরটা পেলাম, তো তখন আমি এটাকে নিয়ে একটু রিসার্চ করলাম। তো রিসার্চ করে দেখলাম হ্যাঁ, এই যে হামলাটা হয়েছে এখানে একটা খুব বিভৎস অবস্থা হয়েছে এবং এখনও পর্যন্ত 10 জনের অবস্থা এখানে ক্রিটিক্যাল। এবং এই মায়ানমার নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মায়ানমারের অবস্থানটা একটু জেনে নেওয়া ভালো। এর চারপাশে কোন কোন দেশ আছে। মায়ানমার কিন্তু ভারতের সঙ্গে তার একটা নর্থ ইস্টের সঙ্গে আমাদের মূলত তার একটা ভূমিগত যোগ কিন্তু আছে। এই যেমন ভূমিগত যোগ আছে, তার মানে তার পাশাপাশি দেশগুলো কী হচ্ছে, মায়ানমারের একদিকে আছে ভারত, মানে ধরুন পূর্ব দিকে ভারত এবং তার পাশে আছে বা পূর্ব দিকেই বলা যায়, পূর্ব দিকে বলা যায় বাংলাদেশ। এছাড়া আছে বাকি আরেক দিকে আছে চায়না এবং একটা ছোট্ট অংশ আছে লাওস এবং তার নিচে আছে আপনার থাইল্যান্ড। তো এই মিলিয়ে এই দেশটি হচ্ছে বার্মা। তো এই বার্মার যে রাজধানী, সেই বার্মার রাজধানীটা হচ্ছে নাইপিতাও। এই নাইপিতাও যে রাজধানী সেটা শহরের প্রায় মাঝামাঝি জায়গাতেই বলা যায় এবং এইটা একটা বেশ বড় শহর এবং এই রাজধানী শহরের বাদ দিয়েও বেশ কিছু শহর অন্যান্য আছে, বিভিন্ন প্রদেশে ভাগ করা আছে দেশটি। এবং এখানে সবচেয়ে একটা নামী শহর যেটা, সেটা আমরা সবাই জানি, না কম বেশি নাম শুনেছি, সেটা যে ইয়াঙ্গন। সেই ইয়াঙ্গনটা অবশ্যই নিচের দিকে, ইয়াঙ্গনটা মাঝামাঝি নয়, একদম নিচের দিকে এবং ইয়াঙ্গন প্রায় সমুদ্রের নিচে, বঙ্গোপসাগরের সঙ্গে তার একটা মিল আছে। এবং এই থাইল্যান্ডের এই মায়ানমারের কিন্তু একটা বড় অংশ হচ্ছে কি যে সমুদ্র তীরবর্তী এলাকা এবং এখানে বেশ কয়েকটা পোর্টও আছে, মানে জলপোর্ট আছে। তো এই যে শহরটা, এই শহরটায় একটা বহু 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 ধর্মাবলম্বী একটি দেশ। এই দেশটিতে যদিও বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু বহু ধর্মের মানুষও এখানে থাকে। যেমন এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় 85 থেকে 88%। এছাড়া খ্রিস্টান এবং মুসলিম, হিন্দু, ট্র্যাডিশনাল চাইনিজ যারা পুরাতনপন্থী চাইনিজ যারা, সে যারা, এবং খুব কম পার্সেন্টেজ খুব জৈন আছে, কয়েক হাজার মাত্র জৈন আছে। হিন্দু পার্সেন্টেজ 0.5% এবং 4% হচ্ছে মুসলিম। এবং এই মুসলিমরা মূলত সুন্নি মুসলিমেরা রাখাইন এরিয়াতে থাকে। আপনারা রাখাইনের নামটা বোধহয় শুনে থাকবেন। এটাও
একদম বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের উপরে, এবং এই রাখাইনের সঙ্গে আবার বিশেষত বাংলাদেশের যে চট্টগ্রাম এবং চট্টগ্রামের যে কক্সবাজার, সেই কক্সবাজারের সঙ্গে একটা ডাইরেক্ট যোগাযোগ আছে, সেটা খুবই কাছাকাছি বলা যায়। এবং এই মায়ানমারে কিছুদিন আগেই প্রায় মস্ত বড় একটা আর্থকোয়েক হয়েছিল, ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পর ফলে সেখানে প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি বিভিন্ন সাহায্য পাঠাতে চেয়েছে। অনেক ক্ষেত্রে সেই সাহায্য ভূমিকম্প বিধ্বস্ত মানুষের কাছে সেখানে পৌঁছে দেয়নি। তার কারণটা হচ্ছে দেশটা দীর্ঘদিন যাবৎ একটা টানাপোড়েনের মধ্যে চলছে এবং একটা সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধের মধ্য দিয়ে চলছে। এবং সিভিল ওয়ারটার যে কারণটা সেটা খুব মস্ত বড়, কারণ এই বিশেষত এই সিভিল ওয়ারটা আরম্ভ হয়েছে 2021 সাল থেকে। এই 2021 সালে যে গণতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল অনেকদিন পরে, সেই সরকারটাকে তুলে ফেলে দিয়ে সেখানে একটা মিলিটারি শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই মিলিটারি শাসন প্রতিষ্ঠাতার পিছনে কারণ যে মিলিটারি প্রধান যিনি এখন ওখানকার প্রশাসক, তিনি বলেছিলেন যে সরকারটা তৈরি হয়েছিল সেই সরকারটা নাকি সঠিক নির্বাচিত নয় এবং তার নির্বাচনে গোলমাল করে জয়লাভ করেছিল। এরকম একটা ব্লেম দিয়ে, অর্থাৎ একটা অভিযোগ করে সেই সরকারকে সরিয়ে দিয়েছিল, দিয়ে সেখানে তারা মিলিটারি শাসন প্রতিষ্ঠিত করেছে। এখন এই যে গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধটা দীর্ঘদিন যাবৎ চলছে এখানে। এবং এই গৃহযুদ্ধের পরে কী হলো, যখন মিলিটারি এসে গেল তখন সেখানে কী হলো, এই যে এনএলডি বলে একটা সরকার ছিল, সেই এনএলডি সরকারকে সরিয়ে দিয়ে এই একটা ইলেকটেড সরকার ছিল, তার হেড ছিলেন আং সান সুকি। আং সান সুকি আপনার নাম শুনে থাকবেন, সে জেলের মধ্যে বন্দি থেকেই নোবেল প্রাইজ পেয়েছিল। তো এই আং সান সুকিকে সরকারকে হটিয়ে দিয়ে 2021 সালে এরা মিলিটারিরা পুরো দেশের ক্ষমতা দখল করে। এবং ফলে কী হলো, তারপরে সেই গৃহযুদ্ধে আজ পর্যন্ত বলা হচ্ছে প্রায় 75,000 মানুষ ওখানে মারা গেছে। এবং এই যে মিলিটারি প্রশাসকরা, মিলিটারি যে জুন্টা, তারা ওখানে বিভিন্ন গ্রামে বিভিন্ন সময় যে অগ্নিবর্ষণ করে, গ্রামের লোকদের দিকে মারধর করে এবং গুলি করে মারে, এবং আকাশ থেকেও বিভিন্ন সময় এরকম যেমন গতকাল করেছে সেই রকমই এই প্লেনে করে যে বোম বর্ষায় বসে তাদেরকে শাস্তি দেয়। এখন এই যে ঘটনাটা ঘটলো, এই এনএলডি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এদিকে যে সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার পর থেকে ওখানে কিন্তু আরও বিভিন্ন যে গ্রুপ যারা প্রো ডেমোক্রেটিক গ্রুপ, তারা কিন্তু সেখানে তৈরি হলো। যেমন পিডিএফ, পিপলস ডিফেন্স ফোর্স বলে একটা তৈরি হলো, এবং এনএলডি লিগ অফ ডেমোক্রেসি তারা একটা সংঘবদ্ধ হলো, এবং ওই অ্যালায়েন্স আর্মড অর্গানাইজেশনস এরাও একটা সেখানে সংগঠিত হলো হয়ে এই যে ছোটো ছোটো সংগঠনগুলো প্রো ডেমোক্রেসি যে অর্গানাইজেশনগুলো, সে প্রো ডেমোক্রেসি অর্গানাইজেশনের সঙ্গে এই যারা ডেমোক্রেসি চায় ওখানে যে ভোটের মাধ্যমে একটা সরকার তৈরি হোক, এটা যারা চায় তাদের সঙ্গে এই যে সেনা, তাদের সঙ্গে ধরপাকড় চলছে, কোথাও কোথাও তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এরকম ঘটনা প্রতিদিন প্রতিনিত্য নৈমিত্তিক ইদানিং কালত আরও বেশি বেশি করে হয়েছে। তো এখন এই যে রোহিঙ্গাদের উপরে মিলিটারিদের যে অপারেশন এবং তাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে এদিকে জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হচ্ছে কি যে বিস্থাপিত করা, এইটাও কিন্তু মিলিটারিদের একটা হচ্ছে যে ষড়যন্ত্র, যে কীভাবে ওখান থেকে রাখাইন প্রদেশটাকে ওখান থেকে মুক্ত করা যায়। অবশ্য এদেরও একটা সংগঠন ছিল, সেই সংগঠনকে মিলিটারি একদম ধ্বংস করে দিয়েছে। তো সে একটা এখন খুব খারাপ অবস্থা চলছে ওই আপনার রাখাইন প্রদেশও। তারপরে এর যদি একটা আরও ইতিহাস দেখা যায়, এখন বার্মা একটা সময় কিন্তু ভারতের সঙ্গে ব্রিটিশরা জুড়ে দিয়েছিল। 1937 সালে ভারতের ব্রিটিশরা এই বার্মাকে কিন্তু ভারতেরই একটা অঙ্গরাজ্য হিসাবে তারা ঘোষণা করেছিল। তারপরে দেখা গেলো ধীরে ধীরে ব্রিটিশরা বুঝলো যে ভারতের সঙ্গে রাখা যাবে না, কারণ ভারতে ভয়ানক একটা তখন আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে। তখন কী করলো, তারা এটাকে আলাদা করে দিয়ে একটা ব্রিটিশ কলোনি করলো, যে ডাইরেক্ট একটা ব্রিটিশ কলোনি। তখন তো ব্রিটিশদের উপর কারো কোনো কথা চলতো না, তারা যা করতো তাই হচ্ছে যে চলতো পুরোই উপমহাদেশে। তো তারা একটা নিজেদের কলোনি ছিল। তারপর ভারতে যেমনভাবে এই ইন্ডিপেন্ডেন্স হচ্ছে গিয়ে মুভমেন্ট তৈরি হয়, স্বাধীনতার জন্য বিশাল একটা সংগ্রাম তৈরি হয়, সেই সংগ্রামটা কিন্তু ওখানে মায়ানমারেও তৈরি হয়। আপনারা ইতিহাস জানবেন
যে আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি বাংলার বীরপুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু এই মায়ানমারে যে প্রথম ভারতের স্বাধীন সরকার তৈরি করেছেন এবং সেখানে যে তিনি এখানে বার্মা বলা হতো, সেখানে যে তিনি একটা মিলিটারি গ্রুপও তৈরি করেছিলেন যারা ভারতে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে বলে। এটা একটা মস্ত বড় ইতিহাস আছে, সেটা এখন আলোচ্য বিষয় নয়। এবং দেখা গেল এইরকম একটা আন্দোলন যখন মায়ানমারে হলো, তখন সেখানকারে ব্রিটিশরা সেখানে মায়ানমারেরও ক্ষমতা ছাড়তে বাধ্য হলো। 1948 সালে মায়ানমার একটা স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হলো এবং 1948 সাল থেকে 1962 সাল পর্যন্ত নির্বাচনের মধ্যে দিয়ে সেখানে সরকার হতো স্বাধীনতার পরে এবং সরকার ভালোভাবে সেখানে চলতো। কিন্তু 1962 সালে হঠাৎ করে সেখানে একটা মিলিটারি কু হয়। মিলিটারি কু হয়ে মিলিটারিরা সেখানে কিন্তু সেই ক্ষমতা দখল করে এবং সেটা দীর্ঘদিন চলে। 1962 সাল থেকে 2011 সাল পর্যন্ত মিলিটারিরা মায়ানমারকে কুকো রেখেছিল এবং তাদের প্রশাসনে চলতো, অন্য কোনো কিছু চলতো না। এর মধ্যে সেখানে অনেক ডেমোক্রেটিক আন্দোলন রেভলিউশন শুরু হয় গ্রামের মধ্যে, যেমন মানে দেশের মধ্যে যেমন ভারতবর্ষে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেরকম টাইপের একটা মানে মিলিটারি বিরোধী একটা সংগ্রাম শুরু হয়। সেই সংগ্রামের পর দেখা যায় 2016 সালে আন্তর্জাতিক কমিউনিটির মধ্যস্থতায় সেখানে আবার একটা গণতান্ত্রিক সরকার বসে। সেই গণতান্ত্রিক সরকারের প্রধান হয়েছিলেন আং সান সু কি। আপনারা শুনতে পাবেন, একটু আগে নামটা বললাম, আং সান সু কি হয়েছিলেন। তার সরকার কিন্তু 5 বছর ওখানে চলেছিল, 2016 থেকে 2021 পর্যন্ত। 2021 সালে মিলিটারি আবার কী করলো, আং সান সু কি ওই মানে ফর্জিভাবে গভর্নমেন্ট তৈরি করেছে, ভোটের মধ্যে দিয়ে ভোটটা সঠিক হয়নি বলে তাকে সরিয়ে দেয় এবং সেই যে সরিয়ে দেয় সেখানে তখন থেকেই মায়ানমারের অবস্থা অত্যন্ত খারাপ। মায়ানমারের যে স্বাধীনতা সংগ্রামী মানুষ এবং যে সংগঠনগুলো গ্রুপগুলো, তাদের সঙ্গে মিলিটারিদের একটা গৃহযুদ্ধ কন্টিনিউ চলছে। এর মধ্যে আবার সেখানে মস্ত বড় একটা ভূমিকম্প হয়ে গেছে এবং এই যুদ্ধে সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে মানুষের কাছে ঠিকমতো প্রয়োজনীয় যে এড, অর্থাৎ সামগ্রিক যুদ্ধ বিধ্বস্ত এলাকায় যে সাহায্য, সেই সাহায্য ইন্টারন্যাশনাল কমিটি বা অন্যান্য দেশের পৌঁছচ্ছে না। এরকম একটা পরিস্থিতি মায়ানমারে তৈরি হয়েছে। তো এই পরিস্থিতিতে ওখানে ইন্টারন্যাশনাল কমিটি বা ইউএনও এই মুহূর্তে কিছু করতে পারছে না এবং সাধারণ মানুষের জীবন নিয়ে ওখানে এখন মিলিটারিও ছেলে খেলা করছে। নিজেদের দেশের মধ্যেই মানে বিমানে করে যে বোম বর্ষণ করে নিজের দেশের মানুষকেই হচ্ছে যে মানে খুন জখম করছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। পরে আবার একটা নতুন খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আসবো। ধন্যবাদ, নমস্কার।